আচ্ছা, তোমাদের অ্যানালিটিক্যাল দেখার কথা। আমরা অ্যানালিটিক্যাল কতদূর পর্যন্ত দেখছিলাম হ্যাঁ লাস্ট? আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা অ্যানালিটিক্যাল কতদূর পড়ছিলাম? মনে আছে? আজকে তো আমাদের অ্যানালিটিক্যাল দেখার কথা ছিল, কতদূর করে দেখছিলাম আমরা লাস্ট? পাজলটা দেখলাম লাস্ট ক্লাসে, মনে হয় আমরা হচ্ছে আইকিউ আর হচ্ছে গ্রাফ চার্ট রিলেটেড প্রশ্নগুলো দেখে ফেলছি, তাই না? নাকি লাস্ট আমরা দেখি রিলেশনশিপের যে একটা রিলেশনশিপ? সেটা। জি স্যার, রিলেশনশিপ, ব্লাড রিলেশনশিপ। আচ্ছা, বুঝতে পারছো, এটা আইকিউ। আইকিউ, বেসিক আইকিউ রিলেশনশিপ। তারপরে গ্রাফ চার্টের ওই প্রশ্নগুলো তো আমরা দেখে ফেলছিলাম, তাই না? গ্রাফ চার্টের প্রশ্নগুলো তো দেখে ফেলছিলাম। এগুলো তো কমপ্লিট স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংটা শুরু করব। ক্রিটিক্যাল রিজনিং এর যে টপিকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র প্রাইভেট ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, গভর্নমেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ না। ভাইয়া একটা কথা ছিল। হুম। ভাইয়া ওই যে আপনাদের হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকে যে ক্যাশে এবং আপনার অফিসারের যে নিয়োগগুলা দিয়েছে, ওইটা হচ্ছে আপনার, আমরা তো এই এডির যে ব্যাচটা করতেছি, এইটা করলে কি কভার আপ হয়ে যাবে নাকি একই মানে জিনিস, একই আলাদা? জিনিস, একই জিনিস। আচ্ছা একই জিনিস। থ্যাংক ইউ ভাই। প্রিপারেশন বাংলাদেশ ব্যাংকের জন্য সবই এক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্নগুলো দেখি। ক্রিটিক্যাল রিজনিং এর জন্য যে কথাটা বলছিলাম, এটা শুধুমাত্র প্রাইভেট ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, গভর্নমেন্টের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? তাহলে এই টপিকটা যারা কেউ যদি প্রাইভেট ব্যাংকে পরীক্ষা না দিতে চান, না আপনার, তাহলে না পড়লেও চলবে, বা জানার জন্য একটু দেখলেন আর কি, বেসিক্যালি কিছু না। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা পার্ট হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। সহজ টপিক, একটু পড়তে পারলেই এখান থেকেও একেবারে হুবহু কমন পাওয়া যাবে। আমরা যদি একটা প্রশ্ন দেখি, দেখেন ফার্স্টে 1 নম্বর প্রশ্নটা দিয়ে আমরা শুরু করছি। একে কি বলছে যে ফারুক মাস্ট বি এ ফুটবল প্লেয়ার। ফারুক অবশ্যই একজন ফুটবল প্লেয়ার। হি ইজ ওয়ারিং এ ফুটবল জার্সি, কারণ কি উনি ফুটবলের জার্সি পরিধান করে আছেন। কি জানতে আছে? দ্য কনক্লুশন অ্যাবাভ ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট। উপরের কনক্লুশনটা সঠিক হবে যদি এটা সত্য হয় যে। তাহলে এখানে আগে কনক্লুশনটা কি ছিল আগে এটা একটু বুঝতে হবে। কনক্লুশনের বাংলা কিন্তু এখানে উপসংহার না, কনক্লুশনের বাংলা হচ্ছে এখানে সিদ্ধান্ত। অর্থাৎ এই যে আমরা 2 লাইনের আমরা একটা সেন্টেন্স করলাম, এই সেন্টেন্সটাকে ক্রিটিক্যাল রিজনিং এর ভাষায় এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টের বাংলা এখানে বক্তব্য। আমরা একটা বক্তব্য পড়লাম, প্রত্যেকটা বক্তব্যের একটা মূল কথা থাকে, সেই মূল কথাটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত বা উপসংহার। তাহলে এই এই যে আমি এখানে যে 2 লাইনের যে বক্তব্যটা পড়লাম, ফারুক মাস্ট বি এ ফুটবল প্লেয়ার, হি ইজ ওয়ারিং এ ফুটবল জার্সি। ফারুক অবশ্যই একজন ফুটবল প্লেয়ার, কারণ কি উনি ফুটবলের জার্সি পরিধান করে আছে। তাহলে এই এই জায়গাতে কিন্তু একটা জিনিস আমরা পাচ্ছি, অবশ্যই একজন ফুটবল প্লেয়ার, অবশ্যই। এটার উপর কি একটু বেশি এমফাসাইজ দেওয়া হচ্ছে না? জি স্যার। একই রকমের পাচ্ছি না ভাইয়া? ফারুক অবশ্যই একজন ফুটবল প্লেয়ার, অবশ্যই কথাটার প্রতি কিন্তু একটু বেশি এমফাসাইজ দেওয়া হচ্ছে। এই অবশ্যই, এটাই হচ্ছে আমাদের কনক্লুশন সেন্টেন্স, যে ফারুক অবশ্যই একজন ফুটবল প্লেয়ার। কেন আমি একজন ব্যক্তিকে দেখা মাত্র ফুটবল প্লেয়ার বলছি? কারণ কি উনি ফুটবল জার্সি পরিধান করে আছে। এই কনক্লুশনটা ভ্যালিড হবে যদি এই কথাটা সত্য হয় যে। তার মানে এক কথায় জানতে চাচ্ছে নিচের কোন কথাটা সত্য হলে আমাদের কনক্লুশনটা সঠিক হবে।
আমরা যদি অপশন গুলো খেয়াল করি, দেখেন অপশন এতে কি বলছে, ফুটবল প্লেয়ার্স অফেন ওয়্যার ফুটবল জার্সিস, ফুটবল প্লেয়াররা প্রায় ফুটবলের জার্সি পরিধান করে। খুবই ভালো কথা। বাহির থেকেও কিন্তু কেউ কেউ ফুটবলের জার্সি পরিধান করতে পারে, পারে না? আপনি আমি ফুটবলের জার্সি পরিধান করতে পারি, জি আপনি আমি ফুটবলের জার্সি পরিধান করতে পারি, সাপোর্টার হিসেবে ফুটবলের জার্সি পরিধান করতে পারি। আপনার শখ হয়েছে আপনি ফুটবলের জার্সি পরিধান করে ঘুরে বেড়াবেন, কার কি? এরও তো হতে পারে। আমি একজন ব্যক্তিকে দেখা মাত্রই ফুটবলের জার্সি ফুটবল প্লেয়ার বলছে, এটা কিন্তু বলা যাবে না, কারণ উনি কোচও হইতে পারে, উনি মডেলিং করার জন্যও তো করতে পারে, করতে পারে না? তাহলে এক্স্যাক্টলি একজন ব্যক্তিকে দেখা মাত্রই আমরা যে ফুটবল প্লেয়ার বলছি, এই দ্বারা কিন্তু এটাকে নিশ্চিত করা যাচ্ছে না। দেখেন, অর্থাৎ বাহির থেকেও কিন্তু কেউ কেউ পড়তে পারে। এতে বলছে অল ফুটবল প্লেয়ার্স ওয়্যার ফুটবল জার্সি, সকল ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি পরিধান করে। খুবই ভালো কথা, বাহির থেকেও কিন্তু কেউ কেউ পড়তে পারে। আপনি আমি পড়তে পারি, আপনি আমি পড়লে কি ফুটবল প্লেয়ার হয়ে যাব? না স্যার। ফারুক তো আমাদের মধ্যে তো কেউ হইতে পারে, তাহলে বি দ্বারাও কিন্তু কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যায়। সি তে বলছে ফুটবল প্লেয়ার্স নেভার ওয়্যার এনি কাইন্ডস অফ শার্ট আদার দেন ফুটবল জার্সিস, ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি ব্যতীত অন্য কোনো শার্ট পরিধান করে না। তারা মানে কি, তারা শুধুমাত্র ফুটবলের জার্সি পরিধান করে। তো তারা শুধুমাত্র ফুটবলের জার্সি পরিধান করলেই যে তারা যে ফুটবল প্লেয়ার হয়ে যাবে, এটাও কিন্তু বলা যাবে না, কারণ বাইরে থেকেও কিন্তু কেউ কেউ ফুটবলের জার্সি পরিধান করতে পারে। তার মানে সি দ্বারাও কিন্তু এটা আমরা বলতে পারছি না। ডিতে বলছে ফুটবল প্লেয়ার্স আর রিকোয়ার্ড টু ওয়্যার ফুটবল জার্সি, ফুটবল প্লেয়ারদের ফুটবলের জার্সি পরিধান করা দরকার। ভালো কথা, আপনার আমারও দরকার হতে পারে, একজন সাপোর্টারের দরকার হতে পারে, একজন শখ করে পড়তে পারে, একজন ঠেগাই পড়েও তো পড়তে পারে। এক্স্যাক্টলি একজন ব্যক্তিকে ফুটবলে জার্সি পরিধান করলেই যে তাকে আমরা ফুটবল প্লেয়ার বলবো, এটা কিন্তু বলতে পারছি না। তাহলে ই দ্বারা বলতে পারি। ই দ্বারা দেখেন কি বলছে, ইতে কি বলছে, অনলি ফুটবল প্লেয়ার্স ওয়্যার ফুটবল জার্সি, শুধুমাত্র ফুটবল প্লেয়াররাই ফুটবলের জার্সি পরিধান করে, শুধুমাত্র দিয়ে বলছে। তার মানে কি, শুধুমাত্র দিয়ে বললে কি হবে, পৃথিবীর অন্য কেউ আর কোন অবস্থাতে ফুটবলের জার্সি পরিধান করতে পারবে না। এটা মিনিং এরকম দাঁড়ায় না ভাই, অনলি দিয়ে বললে? শুধুমাত্র ফুটবল প্লেয়াররাই ফুটবলে জার্সি পরিধান করে, এটা দ্বারা কি বোঝায়? এইটা মানে কি, যে পৃথিবীর অন্য কেউ আর কোনো অবস্থাতেই ফুটবলে জার্সি পরিধান করতে পারবে না, এটাই বোঝায় না? অনলি জি দ্বারা স্যার। কি এরকমই বোঝায় না? তাহলে দেখেন, এই কথাটা বললে কিন্তু রিয়েল লাইফের সাথে কথাটা মিলছে না। আমাদের কিন্তু রিয়েল লাইফে কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নকর্তা কি বোঝানোর চেষ্টা করছে। ই দ্বারা যদি এরকম হয় যে পৃথিবীর অন্য কেউ আর কোনো অবস্থাতেই ফুটবলের জার্সি পরিধান করতে পারবে না ফুটবল প্লেয়ার ছাড়া, তাহলে কাউকে যদি ফুটবলের জার্সি পরিধানরত অবস্থায় দেখেন, তাকে কি রিশালা বলতে পারবো? ফুটবল প্লেয়ার বলতে হবে। তাকে তাকে ফুটবল প্লেয়ারই কিন্তু বলতে হবে। তাহলে অপশন ই দ্বারা কিন্তু আমরা কনক্লুশনটাকে তৈরি করে ফেলতে পারছি। অ্যান্সার অবশ্যই কি হবে আমাদের, ই। এখন ম্যাক্সিমাম বইয়ে এটার অ্যান্সার কিন্তু এ বি দেওয়া আছে, কিন্তু আমরা এখানে অ্যান্সার কি করলাম? ম্যাক্সিমাম বইয়ে কিন্তু অ্যান্সার বি দেওয়া আছে, অ্যান্সার বি কিন্তু না। অ্যান্সার আসলে কি হবে আমাদের, ই হবে। তাহলে দেখেন বি আর ই তে দেখেন মাত্র একটা মাত্র শব্দের পার্থক্য না? দেখেন তো কয়টা শব্দের পার্থক্য? অল অপশন বি, অপশন বি আর অপশন ই এর মধ্যে শুধুমাত্র একটা শব্দের পার্থক্য, সেটা অল আর অনলি। আপনি যদি কোনোভাবে অল আর অনলি পার্থক্যটা বুঝতে পারেন, তাহলেই বাকি অপশনগুলোকে এমনিও বাদ দিতে পারবো, অপশন বিও কিন্তু আমরা বাদ দিতে পারবো, যদি আমরা বি আর ই এর পার্থক্যটা বুঝতে পারি। তাই না? একটা মাত্র শব্দের পার্থক্য না ভাইয়া? এটা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি তাহলে প্রথমে একটা হেডিং দেন, আমি কিছু থিওরি বলি, একটু থিওরি গুলো লেখেন, যেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতেও আমাদের কাজে লাগবে। আমি একটা থিওরি বলছি, প্রথমে হেডিং দেন অনলি, প্রথমে হেডিং দেন অনলি দিয়ে আমি একটা স্টেটমেন্ট বলছি, লেখেন। আমি একটা স্টেটমেন্ট বলছি, দেখেন, যে শুধুমাত্র ক্লাস 7 এর স্টুডেন্টরাই শুধুমাত্র শুধুমাত্র ক্লাস 7 এর স্টুডেন্টরাই অ্যাচিভমেন্টে আসতে পারবে।
শুধুমাত্র ইংলিশটা কি ভাই, অনলি না? শুধুমাত্র ক্লাস 7 এর স্টুডেন্টরাই অ্যাচিভমেন্টে আসতে পারবে, তার মানে কি এই কথার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কথা মাস্ট বি ট্রু বলতে পারবো, কিছু কথা ক্যান বি ট্রু বলতে পারবো, রাইট? তাহলে প্রথমে হেডিং দেন মাস্ট বি ট্রু, অবশ্যই সত্য। দেখেন যে তার মানে এই যে ক্লাস 7 ব্যতীত অন্য ক্লাসের কোন স্টুডেন্ট কোনোভাবেই অ্যাচিভমেন্টে আসতে পারবে না। তার মানে এই যে ক্লাস 7 ব্যতীত অন্য ক্লাসের কোন স্টুডেন্ট কোনোভাবেই অ্যাচিভমেন্টে আসতে পারবে না। কথাই বোঝাতে পারছি? জি স্যার। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি কেউ ক্লাস 7-এ পড়ি? না। তাহলে আমাদেরকে কিন্তু অ্যাচিভমেন্টে ক্লাস করতেই দিবে না, রাইট? জি স্যার। কিন্তু কেউ যদি অ্যাচিভমেন্টে এসে ক্লাস করে তাকে আমরা কি হিসেবে কাউন্ট করবো? ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7 এর স্টুডেন্ট। কেউ যদি অ্যাচিভমেন্টে এসে ক্লাস করে, আমাদের হাতে কিন্তু আর অন্য কোনো অপশনই নাই, আমাদের বলতেই হবে উনি আসলে কি ক্লাস 7 এর স্টুডেন্ট, রাইট? জি স্যার। এদিকে বলা যাবে। আচ্ছা, তাহলে এবার হেডিং দিব আমরা ক্যান বি ট্রু। ক্যান বি ট্রু এর বাংলাটা কি? সত্য হতে পারে আবার নাও হতে পারে। ক্যান বি ট্রু সত্য হতে পারে আবার সত্য নাও হতে পারে। ক্যান বি ট্রু একটাই পাওয়া যায়, দেখেন। তার মানে এই নয় যে ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে। তার মানে এই নয় যে ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে, অর্থাৎ আসতেও পারে আবার নাও আসতে পারে। তার মানে এই নয় যে ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে, অর্থাৎ আসতেও পারে আবার নাও আসতে পারে। দেখছেন ভাই এটা? এখন এই ক্যান বি ট্রুটা বলার পর কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে কেন তারা সবাই আসলো না। দেখেন, আমি কিন্তু বলছি শুধুমাত্র ক্লাস 7 এর স্টুডেন্টরাই আসবে, আমি কিন্তু একবারও বলি নাই ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে, বলছি? না স্যার। আমি বলছি শুধুমাত্র ক্লাস 7 এর স্টুডেন্টরাই অ্যাচিভমেন্টে আসবে, আমি কিন্তু একবারও বলি নাই ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে, অর্থাৎ আসতেও পারে আবার কি নাও আসতে পারে, এটা বলা যাবে না। এটার জন্য আমরা আরেকটা উদাহরণ মনে রাখতে পারি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে, আমরা একটা উদাহরণ যদি মনে রাখি, আহ ধরেন যে শুধুমাত্র 21 বছর হলেই একটা ছেলে আইনত উপায়ে বিয়ে করতে পারে। তার মানে কি 21 বছর হলে সকল ছেলে বিয়ে করে ফেলে? না। তাই না? এমনও তো আছে যে অনেক ব্যক্তি 21 বছর হয়ে গেছে অথচ এখনো বিয়ে করে নাই, বাট কেউ যদি বিয়ে করে ফেলে তাহলে সিদ্ধান্তটা কি হবে? তার বয়স আইনত কত হয়ে গেছে? 21। তাহলে কেউ যদি এখন আমাদের অ্যাচিভমেন্ট এসে ক্লাস করে, তাকে আমরা কি হিসেবে কাউন্ট করবো? উনি অবশ্যই কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 7 এর স্টুডেন্ট, জি। রাইট? আচ্ছা, তাহলে তাহলে এবার হেডিং দেন অল। অলের বাংলাটা কি? সকল নাকি? এবার হেডিং দেন অল দিয়ে লেখেন যে ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে। ক্লাস 7 এর সকল স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসবে। তাহলে অল দ্বারা কি বোঝাচ্ছে? যে এখান থেকে আমরা কি কিছু কথা মাস্ট বি ট্রু বলতে পারবো, কিছু কথা ক্যান বি ট্রু বলতে পারবো, রাইট? তাহলে প্রথমে হেডিং দেন অবশ্যই সত্য, মাস্ট বি ট্রু, অবশ্যই সত্য। মাস্ট বি ট্রুটা দিয়ে লেখেন যে তার মানে এই যে ক্লাস 7 এর 100% স্টুডেন্টকেই অ্যাচিভমেন্টে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ কেউ অনুপস্থিত থাকতে পারবে না। তার মানে এই যে ক্লাস 7 এর 100% স্টুডেন্টকেই অ্যাচিভমেন্টে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ওদের সবাইকে উপস্থিত থাকতে হবে। কথাই বুঝাতে পারছি? আচ্ছা, এবারে হেডিং দেন ক্যান বি ট্রু। সত্য হতে পারে আবার নাও হইতে পারে। ক্যান বি ট্রু লেখেন যে তার মানে এই নয় যে অন্য ক্লাসের কোন স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসতে পারবে না।
তার মানে এই নয় যে অন্য ক্লাসের কোন স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসতে পারবে না, অর্থাৎ আসতেও পারে আবার নাও আসতে পারে। তার মানে এই নয় যে অন্য ক্লাসের কোন স্টুডেন্ট অ্যাচিভমেন্টে আসতে পারবে না, অর্থাৎ আসতেও পারে আবার নাও আসতে পারে। এখন এই অলের প্রেক্ষাপটে কেউ যদি অ্যাচিভমেন্টে এসে ক্লাস করে, আমরা কি তাকে নিশ্চিতভাবে বলতে পারবো উনি ক্লাস 7 স্টুডেন্ট বলা যাবে? আমরা শেষে যে স্টেটমেন্টটা লিখলাম অল দিয়ে, সেই স্টেটমেন্টের সাপেক্ষে যদি আমরা বলি কেউ অ্যাচিভমেন্টে এসে ক্লাস করছে, তাকে কি আমরা নিশ্চিতভাবে বলতে পারবো উনি ক্লাস 7 স্টুডেন্ট বলা যাবে? আমাদেরকে তো কেউ আসতে মানা করে নাই, আমরা আসলেও কোনো সমস্যা নাই, না আসলেও কোনো সমস্যা নাই, ক্লাস 7 সবাই থাকবে। তাহলে কেউ ধরেন রহিম অ্যাচিভমেন্টে যে ক্লাস করছে, তাহলে কিন্তু আমরা তাকে নিশ্চিতভাবে বলতে পারবো না যে উনি ক্লাস 7 স্টুডেন্ট কিনা, কারণ সে আমাদের মধ্যে থেকেও কেউ হইতে পারে না? জি স্যার। তাহলে আমরা যদি অল দিয়ে কোনো অ্যান্সারকে পিক করি, তাহলে সেখান থেকে কিন্তু বাহির থেকে আসার সুযোগ আছে, রাইট? জি তাহলে আমরা যদি এই প্রশ্নটার ক্ষেত্রেও ঠিক একই রকম ছিল যে একজন ব্যক্তিকে আপনি দেখা মাত্রই বলছেন উনি একজন ফুটবল প্লেয়ার, কারণ কি উনি ফুটবলের জার্সি পরিধান করে আছে। তার মানে বক্তার সেন্সটাই কেমন ছিল? আমরা যদি অল দিয়ে বলি যে অল ফুটবল প্লেয়ার্স ওয়্যার ফুটবল জার্সি, সকল ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি পরিধান করে, তার মানে কি বাহির থেকেও কিন্তু কেউ কেউ পড়তে পারে। একজন সাপোর্টার ফুটবলের জার্সি পরিধান করতে পারে, একজন ধরেন শখ করে ফুটবলের জার্সি পরিধান করতে পারে, একজন মডেলিং করার জন্য ফুটবলের জার্সি পরিধান করতে পারে। আমি তাকে মডেল কেন বললাম না, আমি তাকে সাধারণ মানুষ কেন বলছি না, বা তাকে কেনই বা আমি ফুটবল প্লেয়ার বলছি? তাহলে এ বি এর কথা দ্বারা কিন্তু আমার কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যায়। বি যে কারণে বাদ হচ্ছে, ঠিক একই কারণে এ সি ডিও কিন্তু একই কারণে বাদ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গা থেকে বাহির থেকে কারো না কারো আসার সুযোগ আছে, রাইট? তাহলে আমরা এখানে অ্যান্সার আসলে কাকে নিব? ই কে, যে অনলি ফুটবল প্লেয়ার্স ওয়্যার ফুটবল জার্সি, শুধুমাত্র ফুটবল প্লেয়াররাই ফুটবলের জার্সি পরিধান করে। তার মানে কি পৃথিবীর অন্য কেউ আর কোনো অবস্থাতেই ফুটবলের জার্সি পরিধান করতে পারবে না ফুটবল প্লেয়াররা ছাড়া। তাহলে কাউকে যদি আপনি ফুটবলের জার্সি পরিধানরত অবস্থায় দেখেন, তাকে কিন্তু অন্য কিছু বলার আর সুযোগ নাই, তাকে কি বলতে হবে? উনি অবশ্যই একজন কি ফুটবল প্লেয়ার, এরই বলা যাবে? এরই কি বলা যাবে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একই রকমের প্রশ্ন ছিল, দেখেন 4 নাম্বারটা। 4-এ কি বলছে? সুমন মাস্ট বি এ পুলিশম্যান, হি ইজ ক্যারিং এ গান। সুমন অবশ্যই একজন পুলিশের লোক, কারণ কি উনি গান বহন করছেন। দ্য কনক্লুশন অ্যাবাভ ইজ ভ্যালিড ইফ, কোন কথাটা সত্য হলে কনক্লুশনটা সঠিক হবে। তাহলে সুমন অবশ্যই একজন পুলিশম্যান, কারণ কি উনি গান বহন করছে। একজন ব্যক্তিকে আপনি দেখা মাত্রই তাকে বলছেন পুলিশের লোক, কারণ কি উনি গান বহন করছেন। এই কনক্লুশনটা সঠিক হবে যদি কোন কথাটা সত্য হলে। এতে বলছে অল পুলিশম্যান ক্যারি গান, সকল পুলিশের লোকরা গান বহন করে। খুবই ভালো কথা, বাহির থেকেও কিন্তু কেউ কেউ গান বহন করতে পারে। একজন র্যাবের লোক গান বহন করতে পারে, একজন সন্ত্রাসী গান বহন করতে পারে। আমি তাকে র্যাব কেন বলছি না, আমি তাকে সন্ত্রাসী কেন বলছি না, বা আমি কেনই বা তাকে পুলিশের লোক বলছি? তাহলে এর কথা দ্বারা কিন্তু কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যায়। বিতে বলছে পুলিশম্যান অফেন ক্যারি গানস, পুলিশম্যানরা প্রায় গান বহন করে। খুবই ভালো কথা, র্যাবের লোকও প্রায় গান বহন করে, আমি তাকে র্যাব কেন বললাম না? তাহলে বি দ্বারাও কি হয়ে যায়? কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে না? সিতে বলছে পুলিশম্যান আর রিকোয়ার্ড টু ক্যারি গানস, পুলিশম্যানদের গান ক্যারি করা দরকার। একজন র্যাবের লোক, একজন সন্ত্রাসীকেও গান বহন করা দরকার, আমি তাকে র্যাব বা সন্ত্রাসী কেন বলছি না? ডিতে বলছে অনলি পুলিশম্যান ক্যারি গান, শুধুমাত্র পুলিশের লোকরাই গান বহন করে। তার মানে ডি এর কথা দ্বারা মানে কি পৃথিবীর অন্য কেউ আর কোনো অবস্থাতেই গান বহন করে না, করতেও পারবে না। তাই একজনকে যদি আপনি গান বহন করা অবস্থায় দেখেন, তাকে কি বলবেন? পুলিশের লোকই বলতে হবে না? অ্যান্সার তাহলে অবশ্যই কোনটা হবে? আমাদের ডি নাম্বারটা, এদিকে আমরা বলতে পারি। ইতে বলছে পুলিশম্যান নেভার ক্যারি এনি কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্ট আদার দেন গান, পুলিশের লোকরা গান ব্যতীত অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বহন করে না। খুবই ভালো কথা, র্যাবের লোকও এই কাজটা করতে পারে, তারা গান ব্যতীত অন্য কোনো কিছু বহন করবে না। একজন সন্ত্রাসীও কিন্তু গান ব্যতীত অন্য কোনো কিছু বহন করবে না। আমি তাকে সন্ত্রাসী কেন বলছি না, আমি তাকে র্যাব কেন বলছি না, বা কেন আমি তাকে পুলিশের লোক বলছি? তার মানে ইয়ের কথা দ্বারাও কিন্তু আমাদের কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যায়, এদিকে বলা যায়। তাহলে এখানে আমরা অ্যান্সার আসলে কি করবো? ডি নাম্বারটা। অর্থাৎ দেখেন আমাদের রিয়েল লাইফের সাথে কিন্তু কথাগুলো মিলছে না। রিয়েল লাইফে কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নকর্তা আপনাকে কি বোঝানোর চেষ্টা করছে, প্রশ্নকর্তা কি চিন্তা করে প্রশ্নটা করছে, তার ওই ল্যাঙ্গুয়েজটাকে বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। ধরেন আমি আপনার সামনে এসে বলছি সুমন অবশ্যই একজন পুলিশের লোক, কারণ উনি গান বহন করছে। তার মানে আমার সেন্সটা কি ছিল এটা আপনাকে বুঝতে হবে। আমি কি সেন্সে কথা বলছি? আমার ধারণা হচ্ছে এরকম, পুলিশের লোক ব্যতীত পৃথিবীর অন্য কেউ আর গান বহন করে না, যার কারণে একজনকে আমরা গান বহন করা অবস্থায় দেখছি, তাকে আমরা কি বলছি? পুলিশের লোক। কথাই বুঝাতে পারছি ভাইয়া? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে 2 নম্বরটা দেখেন, 2 কি বলছি? ইফ রেইনস আর ড্রপিং ইট মাস্ট বি রেইনি সিজন, যদি এখন বৃষ্টি হয় তাহলে এখন অবশ্যই বর্ষাকাল।
দিস স্টেটমেন্ট ক্যান বি ট্রু ইফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ওয়ার ট্রু। এই কথাটা সত্য হবে নিচের কোন কথাটা সত্য হলে, অর্থাৎ বৃষ্টি হলে বর্ষাকাল, কারণ গ্রীষ্মকালে তো বৃষ্টি হয় তাই না, গ্রীষ্মকালেও বৃষ্টি হয়, ইভেন শীতকালেও বৃষ্টি হয়, অন্য যে কোনো কালে কিন্তু বৃষ্টি হতে পারে। কিন্তু এখন আমরা কি বলছি, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকাল, তার মানে বক্তার সেন্সটা কেমন ছিল, শুধুমাত্র বর্ষাকালেই বৃষ্টি হয় যার কারণে কি এখন বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা কি বলছি এখন আসলে বর্ষাকাল, রাইট? 3 নাম্বারটা। এরই বলা যাবে, তার মানে অ্যান্সার কোনটা হবে আমাদের সি, যে রেইনস ড্রপ অনলি ডিউরিং রেইনি সিজন, এটাই বলা যাবে ভাই? জি জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি একটা স্টেটমেন্ট বলছি, লেখেন রহিম মাস্ট বি এ ক্রিকেটার বিকজ হি ইজ ক্যারিং এ ক্রিকেট ব্যাট। Rohim must be a Rohim must be a Rohim must be a cricketer because he is carrying a cricket bat. Rohim must be a cricketer because he is carrying a cricket bat. তাহলে এখানে অ্যানসারটা কেমন হবে বলুন তো ভাই? Only a should- cricketer only a cricketer only cricketers carry a cricket bat. শুধুমাত্র ক্রিকেটাররাই ক্রিকেটের ব্যাট বহন করে, যার Cricket কারণে bat একজনকে বহন। আমরা ক্রিকেটের ব্যাট বহন করা অবস্থায় দেখছি, তাকে আমরা কি বলছি, উনি আসলে ক্রিকেট প্লেয়ার, রাইট নাকি ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপর লেখেন রহিম মাস্ট বি এ লয়ার Rohim must be a lawyer because he is carrying a briefcase. Rohim must be a lawyer because he is carrying a briefcase. তাহলে এখানে বক্তার সেন্সটা কেমন ছিল, শুধুমাত্র লয়াররাই ব্রিফকেস বহন করে, যার কারণে একজনকে আমরা ব্রিফকেস বহন করা অবস্থায় দেখছি, উনাকে আমরা কি বলছি, লয়ার। রি বুঝতে পারছি ভাইয়া? জি স্যার। আচ্ছা একটা লেখেন সাবিনা মাস্ট বি এ নার্স বিকজ শি ইজ ওয়ারিং অ্যান অ্যাপ্রন। Sabina must be a nurse because she is wearing an apron. Apron বানান APRON. Sabina must be a nurse because she is wearing an apron. তাহলে এখানে বক্তার সেন্সটা কেমন ছিল, শুধুমাত্র Only নার্সরাই অপশন করবে। তাহলে এখানে কি হবে আমাদের, only nurse only Wear. nurses Only wear an apron। কারণটা কি আমরা অল দিয়ে কেন আনসার বলতে পারবো না, অল দিয়ে বলতে পারবো না এই কারণে একজন সায়েন্টিস্টও তো অ্যাপ্রন পরে, একজন ডক্টরও অ্যাপ্রন পরে, একজন স্টুডেন্ট অ্যাপ্রন পরে। আমি তাকে সায়েন্টিস্ট কেন বললাম না, আমি তাকে ডক্টর কেন বলছি না, আমি তাকে স্টুডেন্ট কেন বলছি না, বা কেনই বা আমি তাকে নার্স বলছি। তার মানে এই অল দ্বারা অ্যান্সার বলে কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যাবে। বরং আমরা যদি অনলি দিয়ে বলি অনলি নার্সেস ওয়্যার অ্যাপ্রন, তার মানে কি পৃথিবীর অন্য কেউ আর আসলে অ্যাপ্রন পরে না, শুধুমাত্র নার্সরাই অ্যাপ্রন পরে। তো কাউকে যদি আপনি অ্যাপ্রন পরা অবস্থায় দেখেন, তাকে কি বলতে হবে, নার্সই বলতে হবে নাকি? জি স্যার। আচ্ছা তাহলে Yes, sir. আটটা লেখেন, আটটা দেখেন, সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা। 3-এ কি বলছে, সাব্বির মাস্ট বি এ ডক্টর, হি ইজ ওয়্যারিং এ স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক। সাব্বির অবশ্যই একজন ডক্টর, কারণ কি তিনি গলার চারপাশে স্টেথোস্কোপ ঝুলাই ঘুরে বেড়াচ্ছে। দিস কনক্লুশন ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট, এই কনক্লুশনটা সঠিক হবে যদি এটা সত্য হয় যে, তার মানে এখানে বক্তার সেন্সটা কেমন ছিল, only doctors wear a stethoscope around his neck, right? জি শুধুমাত্র ডক্টররাই স্টেথোস্কোপ গলার চারপাশে ঝুলায় রাখে, যার কারণে আমরা একজনকে গলার চারপাশে স্টেথোস্কোপ ঝুলায় রাখতে দেখছি। তাহলে সাব্বিরকে অবশ্যই আমরা কি বলবো, ডক্টরই বলবো। ডক্টর বল। তাহলে এটার অ্যান্সার অবশ্যই অনলি দিয়ে হবে। অনলি দিয়ে দেখতে পাচ্ছি এ বি সি ডি কোনোটাতেই নাই অ্যান্সার, তাহলে কোনটা হবে, নান অফ দ্য অ্যাবাভ এনশিওরস দ্যাট সাব্বির ইজ এ ডক্টর। কোনোটা এটা এনশিওর করে না যে সাব্বির ডক্টর হবে, রাইট? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত কি বোঝা যায়? খুব কঠিন লাগলো? না স্যার। আচ্ছা আমরা কিন্তু অনেক জায়গাতে এটা বলতে শুনি মাস্ট বি থাকবে, বা কনক্লুশন ভ্যালিড করতে বললেই অনলি দি অ্যান্সার হয়, কথাটা কিন্তু ঠিক না।
ভ্যালিড কিন্তু অল দিয়েও অ্যান্সার হতে পারে, ঠিক আছে? ভ্যালিড কিন্তু অল দিয়েও অ্যান্সার হতে পারে। এটা কিন্তু প্রশ্নকর্তার কোশ্চেন প্যাটার্নের উপরে নির্ভর করে। আপাতত আমরা যতগুলো প্রশ্ন দেখছি সবগুলোই অনলি দিয়ে আসছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে বক্তার ধারণা ছিল যে ওই ঘটনা ব্যতীত অন্য কোনো কিছু করা আসলে সম্ভব না, রাইট? জি স্যার। আচ্ছা ভাইয়া, হুম। 3-এর কি এ হতে পারে না? হুম। 3-এর এ হতে পারে না? হ্যাঁ, এটা হতে একটা- পারে, তাহলে ভুল হয়ে যাবে। কি হবে? হতে পারে, মাস্ট বি না। মাস্ট বি না, কারণ হচ্ছে একজন ডক্টর গলার চারপাশে ঝুলায় রাখে, একজন নার্সও ঝুলায় রাখতে পারে, আপনি আমিও ঝুলায় রাখতে পারি। আমার টাকা আছে, আমি গলার চারপাশে স্টেথোস্কোপ ঝুলাই ঘুরে বেড়াবো, সমস্যা আছে? নার্স তো তাহলে- সবসময় আচ্ছা, আমি যদি ঝুলায় রাখি, ধরেন আমি এখন চিন্তা করলাম যে 30 তারিখে স্যালারি পাওয়ার পরে একটা স্টেথোস্কোপ গলায় ঝুলাই ঘুরে বেড়াবো, তাহলে আমি ডক্টর হয়ে যাব? না, আমি কিন্তু কিন্তু ডক্টর স্যার এটা হবো না। মনে করে তার মানে জিনিসটা কি? তার মানে কি যে ডক্টরও পরিধান করতে পারে, নার্সও পারে, আমিও পারি, মানে আমি সাধারণ মানুষও পারি। তাহলে সাব্বির তো আমাদের ভিতরে সাধারণ মানুষও তো হইতে পারে, পারে না? জি তাহলে সাব্বিরকে যে ডক্টর নিশ্চিত ভাবে কি আর বলা যাবে? না, কিন্তু আমরা যদি এটা দিয়ে বলি যে শুধুমাত্র ডক্টররাই গলায় স্টেথোস্কোপ ঝুলাই ঘুরে বেড়ায়, শুধুমাত্র ডক্টররাই এই কাজটা করতে পারে, পৃথিবীর অন্য কেউ আর এই কাজটা করতে পারে না, তাহলে একজনকে যদি আপনি গলার চারপাশে স্টেথোস্কোপ ঝুলাই দেখতে পান, তাকে কি আমি নার্স বলতে পারবো? না, সেক্ষেত্রে অন্যই হলে হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তাকে শুধুমাত্র ডক্টরই কিন্তু বলতে হবে। দেখেন, আমাদের রিয়েল লাইফের সাথে কথাগুলো কিন্তু মিলছে না। রিয়েল লাইফে কি হচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে প্রশ্নকর্তা কি বোঝানোর চেষ্টা করছে, অর্থাৎ এই প্রশ্নটা এতটুকুর ভিতরে প্রশ্নকর্তা কি মিন করে কথাটা বলছে তার মেন্টালিটি রিড করতে হবে। এখানে রিয়েল লাইফে কি হচ্ছে, আপনি আমি কি চিন্তা করছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নকর্তা কি বোঝানোর চেষ্টা করছে। আমি কি কথা বুঝাতে পারছি ভাইয়া? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে আমরা 4টা প্রশ্ন এখানে দেখলাম, আমি আপনাদের আরো 3টা প্রশ্ন মনে হয় লেখাই দিলাম। ওই 7টা প্রশ্নের প্রেক্ষাপটে আমরা আরো 2টা প্রশ্ন করতে পারবো, সেটা হচ্ছে 5 আর 6। আমরা আরো 2টা প্রশ্ন করে ফেলতে পারবো 5 আর 6। 5 নম্বরটা দেখি, দেখেন 5-এ কি বলছে। 5-এ বলছে হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাডিক্টস দ্য ভিউ দ্যাট অনলি স্মার্ট পিপল বিকাম রিচ। অর্থাৎ নিচের কোন কথাটা এই ধারণার বিপক্ষে চলে যায়, যে ধারণাটা কি ছিল, শুধুমাত্র স্মার্ট পিপলরাই বড়লোক। তার মানে কি, এখানে মূল স্টেটমেন্টটা কি? আমি আপনার সামনে এসে জোর গলায় বলছি ভাইয়া শুধুমাত্র স্মার্ট পিপলরাই বড়লোক, তার মানে কি স্মার্ট ব্যতীত পৃথিবীর অন্য কেউ আর বড়লোক হতে পারবে না। স্মার্ট অনলি মিনিংটা তো এটা দাঁড়ায় নাকি? কিন্তু এই কথাটার কন্ট্রাডিক্ট করতে বলছে, এই কথাটার বিরোধিতা করতে বলছে, তখন আমি আপনার সামনে এসে জোর গলায় বললাম ভাই শুধুমাত্র স্মার্টরাই বড়লোক হয়। আপনি বলছেন যে ভাই রহিম তো স্মার্ট না, তারপরেও সে বড়লোক, তাহলে কি আপনি আমার কথার বিরোধিতা করলেন না ভাইয়া? জি আমি কি আমার কথা বুঝাতে পারছি? আমি আপনাকে বললাম যে শুধুমাত্র 21 বছর হলেই একটা ছেলে আইনত উপায়ে বিয়ে করতে পারে, আপনি বললেন ভাই রহিমের বয়স তো 10, বিয়ে করে বসে আছে, তাহলে আপনি কি আমার কথার বিরোধিতা করলেন না? জি আমি বললাম যে শুধুমাত্র নার্সরাই হচ্ছে অ্যাপ্রন পরিধান করে, আপনি বলেন ভাই রহিম তো হচ্ছে মুরগি চোর, কিন্তু ও হচ্ছে ওই অ্যাপ্রন পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি আপনি আমার কথার বিরোধিতা করলেন না? জি তার মানে জিনিসটা কি, বিরোধিতা করার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আপনার সামনে এখন জোর গলায় এসে বলছি শুধুমাত্র স্মার্ট পিপুলরাই বড়লোক, তার মানে কি পৃথিবীর অন্য কেউ আর স্মার্ট ব্যতীত অন্য কেউ আর কিন্তু বড়লোক হতে পারবে না। তার মানে কি কেউ যদি স্মার্ট ব্যতীত বড়লোক হয়ে যায় তাহলে কিন্তু আমার এই দাবিটার বিরুদ্ধে চলে যাবে কথাটা, রাইট? তাহলে আমরা একটু অপশন গুলো খেয়াল করি। এতে বলছে বোথ স্মার্ট এন্ড রিচ আর রিলেটিভ টার্ম, এটা কি টাইপের টার্ম? এটা দিয়ে আসলে আমরা এটাকে কন্ট্রাডিক্ট করতে পারছি না। বিতে বলছে সাম স্মার্ট পিপল ডু নট ডিজায়ার টু বিকাম রিচ, কিছু স্মার্ট পিপল আছে তারা বড়লোক হতে চায় না, ভালো কথা, না হতে চাইলে নাই, কিন্তু স্মার্টরাই তো বড়লোক হচ্ছে। সিতে বলছে শিওরলি স্টুপিড, দ্যাট ইজ হি ইজ নট স্মার্ট yet he amassed a large fortune by the age of 30, তারপরে সে 30 বছরের মধ্যে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছিল, তার মানে কি সে স্মার্ট না হয়েও বড়লোক হয়ে গেছে। এটা দ্বারা কি হয়ে যায় আমাদের কন্ট্রাডিক্ট কিন্তু করছে। অ্যান্সার অবশ্যই সি হবে, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে অ্যান্সার কিন্তু ডি দেওয়া আছে, ডি কিন্তু আমাদের অ্যান্সার না, একটু খেয়াল রাখেন। ডিতে কি বলছে, শামীম ওয়াজ স্মার্ট ইয়েট হি ওয়াজ পোর ইন হিজ হোল লাইফ। শামীম স্মার্ট কিন্তু সে সারাটা জীবন গরিব ছিল, এটা দ্বারা কিন্তু কন্ট্রাডিক্ট হয় না। কেন কন্ট্রাডিক্ট হয় না?
আমি আপনাকে বললাম যে শুধুমাত্র 21 বছর হলেই একটা ছেলে আইনত উপায়ে বিয়ে করতে পারে, তার মানে কি 21 বছর হলে সকল ছেলে বিয়ে করে ফেলে? তাই কি? না স্যার। কিন্তু কেউ যদি 21 না হয়ে যদি বিয়ে করে ফেলে তাহলে সেটা দ্বারা কিন্তু কন্ট্রাডিক্ট হয়, রাইট? তাহলে আমি আপনার সামনে জি এসে স্যার। জোর গলায় বলছি শুধুমাত্র স্মার্ট পিপুলরাই বড় লোক, আমি কিন্তু একবারও বলি নাই সকল স্মার্ট পিপুল বড় লোক হবে, একবারও কি বলছি? একবারও কিন্তু বলি নাই। তার মানে এটা যদি বিরোধিতা করতে হয়, কেউ যদি স্মার্ট না হয়ে বড় লোক হয় তাহলে কিন্তু সেই কথা দ্বারা কন্ট্রাডিক্ট হয়। কথাই বোঝাতে পারছি? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে অ্যান্সার কিন্তু ডি না, অ্যান্সার তাহলে সি হবে। ইতে বলছে ডিফারেন্ট পিপল আর স্মার্ট ইন ডিফারেন্ট ওয়েজ। আলাদা মানুষ মানে ডিফারেন্ট মানে এখানে হচ্ছে ভিন্ন মানুষ, তারা বিভিন্ন রকম ভাবে আসলে স্মার্ট হয়। ঠিক আছে, এটা হইতেই পারে, এটা দ্বারা কিন্তু আমার কন্ট্রাডিক্ট হয় না। অ্যান্সার তাহলে অবশ্যই কোনটা হবে? সি। অর্থাৎ আমি আপনার সামনে এসে জোর গলায় বলছি যে শুধুমাত্র স্মার্ট পিপুলরাই বড় লোক, তার মানে কি পৃথিবীর অন্য কেউ আর স্মার্ট ব্যতীত বড় লোক হইতে পারবে না। আপনি বলেন ভাই সোহেল স্মার্ট না, তারপরে সে বড় লোক, এটা দ্বারা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। অ্যান্সার অবশ্যই কোনটা হবে? আমাদের সি। এটা কি বলা যাবে ভাই? জি স্যার। আচ্ছা, তাহলে সেম প্রশ্ন ছিল 6 নাম্বারটা একটু ট্রাই করুন তো, একই জিনিস। 6 নাম্বারটা একটু ট্রাই করবেন। ই নাম্বার হবে? স্যার এই নাম্বারটা ই মিস্টার বিল গেটস। does not have an MBA degree, yet he is the who is this person?
কত আসছে তাহলে? ই সেম প্রশ্ন ছিল না ভাই? which of the following contradicts the view that only MBA degree holders Yes, sir. become rich? শুধুমাত্র MBA ডিগ্রি হোল্ডাররাই বড়লোক। তার মানে কি পৃথিবীর অন্য কেউ আর MBA ডিগ্রি হোল্ডার ব্যতীত বড়লোক হতে পারবে না। তো কেউ যদি MBA ডিগ্রি না থেকে বড়লোক হয়ে যায় তাহলে সেটা দ্বারা কিন্তু কন্ট্রাডিক্ট হয়ে যায়, রাইট? জি ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা করবো আমরা? কি নাম্বার দিল আচ্ছা, তাহলে আমরা তো যখন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি করছিলাম তখন কিন্তু আমরা ইফ দেন এর কিছু ইস্যুস দেখছিলাম, মনে আছে? যে যদি ম্যালেরিয়া হয় তাহলে জ্বর হবে, এরকম একটা টপিক দেখাইছিলাম না আপনাদের, মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওইটা দিয়ে আমরা 7, 8, 9 এই তিনটা প্রশ্ন করে ফেলতে পারবো। দেখেন গত লেসনেরই কিন্তু কন্টিনিউশনটা হচ্ছে 7, 8, 9। কি বলছে সাথে? ইফ রাম লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর, রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে, দেন শ্যাম লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর, শ্যাম সেকেন্ড ফ্লোরে থাকবে। তাহলে রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে, ইফ দেন থাকলে আমি বলছিলাম এরো চিহ্ন ইউজ করবো, শ্যাম থাকবে কোন ফ্লোরে? সেকেন্ড ফ্লোরে। তারপরে বলছে দেন শ্যাম লিভস, দেন শ্যাম ডাজ নট লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর, শ্যাম সেকেন্ড ফ্লোরে নাই। শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাহলে কি রামকে আমি ফার্স্ট ফ্লোরে রাখতে পারবো? না ভাইয়া। কারণ আমরা ওই সময় ইফদেনের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে আসবো, যা থাকবে তার বিপরীত ঘটনাটি ঘটবে। আমাদের রাইট সাইডে কি ছিল? শ্যাম সেকেন্ড ফ্লোরে আছে। এটার বিপরীতটা কি হবে? শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাহলে রাম অবশ্যই ফার্স্ট ফ্লোরে থাকবে না। এটা কি বলা যায় না ভাই? প্রশ্নে তাহলে কি জানতে হচ্ছে? দেয়ার ফোর মানে সিদ্ধান্তটা জানতে হচ্ছে, কোন কথাটা আসলে আমরা বলতে পারবো এই কথার পরিপ্রেক্ষিতে। এতে বলছে রাম ডাজ নট লিভ অন দ্য ফার্স্ট ফ্লোর, রাম অবশ্যই ফার্স্ট ফ্লোরে থাকবে না। এটা তো আমরা অবশ্যই বলতে পারি নাকি? জি স্যার। অ্যান্সার অবশ্যই তাহলে কোনটা হবে আমাদের? এই নাম্বারটা। বিতে বলছে রাম মে অর মে নট লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর, রাম ফার্স্ট ফ্লোরে থাকতেও পারে নাও থাকতে পারে, থাকবেই না এটা আমরা জানি, তারা এটা ভুল বলছে। এটা সিতে বলছে রাম লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর, রাম ফার্স্ট ফ্লোরে কোনোভাবেই থাকবে না, এটাও ভুল। ডিতে বলছে রাম লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর, রাম সেকেন্ড ফ্লোরে থাকতে পারে, থার্ডে থাকতে পারে, ফোর্থে থাকতে পারে, 100 তলায় থাকতে পারে, এক্স্যাক্টলি কোন তলায় থাকবে এটা তো আমরা জানি না, বাট সে অবশ্যই ফার্স্ট ফ্লোরে থাকবে না। ইতে বলছে নান অফ দ্য অ্যাবাভ রেজাল্টস ক্যান বি ডিডিউসড, কোনো ফলাফলকে আমরা বলতে পারবো না, আমরা তো একটা ফলাফল বলতে পারছি, সেটা এ কে বলতে পারছি। দ্যাট ইজ আমরা ইফ দেন এর ক্ষেত্রে একটা রুল শিখছিলাম, রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে তাহলে বলছে শ্যাম সেকেন্ড ফ্লোরে থাকবে। ইফ দেন এর ক্ষেত্রে রুলসটা কি ছিল? আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডে আসবো, যা থাকবে তার বিপরীত ঘটনাটি ঘটবে। রাইট সাইডে কে ছিল? শ্যাম ছিল। শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাহলে অবশ্যই রাম ফার্স্ট ফ্লোরে থাকবে না, এটা কিন্তু আমরা বলতে পারি, রাইট? এই পর্যন্ত কি বোঝা যায় ভাইয়া? জি স্যার বুঝছে ওকে, তাহলে একই প্যাটার্নের কোশ্চেন যদি আমরা একটু দেখি, সেম প্যাটার্নের প্রশ্ন ছিল হচ্ছে আমাদের 8 নাম্বারটা। 8-এ কি দেখেন কি বলছে? ইফ জেনি ইজ ইন ঢাকা, জেনি যদি ঢাকায় থাকে, মিশাল ইজ অলসো ইন ঢাকা, জেনি যদি ঢাকায় থাকে তাহলে মিশালও ঢাকায় থাকবে। ভালো কথা। মিশাল ইজ নট ইন ঢাকা, মিশাল ঢাকাতে নাই, মিশাল যদি ঢাকাতে না থাকে তাহলে কি জেনিকে ঢাকায় রাখতে পারবো? না জেনে থাকবে না তাহলে জেনিও ঢাকা নেই। প্রশ্ন এখন জানতে হচ্ছে হোয়ার ইজ জেনি, জেনি কোথায়? তো এইতে বলছে জেনি ইজ ইন ঢাকা, না জেনি ঢাকায় না, এটা তো ভুল বলছে। বিতে বলছে জেনি ইজ অ্যাব্রোড নাও, সে যে দেশের বাইরে আছে, না চট্টগ্রামে আছে, না কক্সবাজার আছে, না চান্দে আছে, এটা কি আমরা শিওর জানি? না স্যার। প্রশ্নে বলছে হোয়ার ইজ জেনি, জেনি কোথায়, জায়গাটার নাম বলতে হবে। সে দেশে না দেশের বাইরে, এক্স্যাক্টলি কোন জায়গাতে আছে এটা কিন্তু বলা যাবে না, শুধু এতটুকু জানি যে জেনি ঢাকায় নাই। তাহলে সিতে বলছে মিশাল ইজ উইথ জেনি, মিশাল জেনির সাথে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট প্রশ্নে কিন্তু প্লেসটা জানতে হচ্ছে, কার সাথে আছে এটা কিন্তু জানতে চায় না, রাইট? প্রশ্নে জানতে হচ্ছে জেনি কোথায়, কার সাথে, এটা কিন্তু বলে নাই, বলছে। তাহলে অ্যান্সার কিন্তু সিও হবে না। ডিতে বলছে মিশাল ইজ নট উইথ জেনি, মিশাল জেনির সাথে না, এটাও কিন্তু আমরা বলতে পারবো না। ইতে বলছে নান অফ দ্য অ্যাবাভ রেজাল্টস ক্যান বি ডিডিউসড, কোনো ফলাফলকে আমরা আসলে বলতে পারছি না, এটা আমরা বলতে পারি, রাইট? আমরা কি কোনো ফলাফলকে অ্যাকচুয়ালি বলতে পারছি? না স্যার আমরা কিন্তু এক্স্যাক্টলি কোনো ফলাফলকে বলতে পারছি না। অ্যান্সার অবশ্যই কোনটা হবে আমাদের? ই। এটা বলা যায় ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে ইফ দেন এর এই সেম প্যাটার্নের একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখেন 9 নাম্বারটা। ইফ ইট ইজ ট্রু দ্যাট, যদি এটা সত্য হয়, যে কি সত্য হয়? দ্য প্লেগ্রাউন্ড এন্ড দ্য গ্যালারিজ আর ওয়েট হোয়েনেভার ইট ইজ রেইনিং, যখন বৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টি হলে
ভেজা থাকবে। কি কি ভেজা থাকবে বলছে? প্লেগ্রাউন্ডও ভিজে যাবে, গ্যালারিও ভিজে যাবে। তাহলে এটা মাস্ট বি ট্রুটা কি হবে? প্লেগ্রাউন্ড বা গ্যালারি দুইটাই ভেজা না, তাহলে কিন্তু কি বৃষ্টি হয় নাই। অথবা প্লেগ্রাউন্ড ভেজা আছে কিন্তু গ্যালারি ভেজা নাই, তাও বৃষ্টি হয় নাই। অথবা প্লেগ্রাউন্ড ভেজা নাই কিন্তু গ্যালারি ভেজা, তাও কিন্তু বৃষ্টি হয় না। কারণ বৃষ্টি হওয়া মাত্রই দুইটাই ভিজে যাওয়ার কথা ছিল। যদি দুইটার মধ্যে কোনোটাই ভেজা না থাকে বা দুইটার মধ্যে যদি একটা ভেজা থাকে একটা ভেজা না থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অবশ্যই কিন্তু বৃষ্টি হয় নাই, রাইট? জি স্যার। এদিকে আমরা বলতে পারি না? তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চাচ্ছে? হুইচ অফ দ্য ফলোইং মাস্ট অলসো বি ট্রু, নিচের কোন কথাটা অবশ্যই সত্য? এক নম্বরে কি বলছে তাহলে? ইফ দ্য প্লেগ্রাউন্ডস এন্ড দ্য গ্যালারিজ আর ওয়েট ইট ইজ রেনিং। প্লেগ্রাউন্ড এবং গ্যালারি যদি ভেজা থাকে তাহলে বৃষ্টি হয়েছে, এটিকে আমরা বলতে পারবো? স্যার এটা ট্রু, মাস্ট বি ট্রু। না, এটা ক্যান বি ট্রু। এটা হতে পারে। দেখেন তো, আমাদের হতে পারে নাও হতে পারে, প্রশ্ন কিন্তু মাস্ট বি ট্রু জানতে চাচ্ছে। দেখেন, বৃষ্টি হলে ভেজা থাকবে, ভেজা থাকলেই যে বৃষ্টি হবে এটা তো বলা যাবে না, হইতেও পারে নাও হইতে পারে, তাই না? জি ম্যালেরিয়া হলে জ্বর হবে, জ্বর হলে যে ম্যালেরিয়া হবে এটা কি বলা যাবে? না। এটা কি বলা যাবে ভাই? না। বলা যাবে না। তো তাহলে এটাকে ক্যান বি ট্রু বলতে হবে, কারণ ভেজা ভেজা তো অন্য কোনো কারণেও হইতে পারে, কেউ যদি পানিও ঢেলে দিতে পারে, পারে না? 2 নম্বরে Yes. বলছি দ্য প্লেগ্রাউন্ড ইজ ওয়েট বাট দ্য গ্যালারিজ আর নট ওয়েট ইট ইজ নট রেনিং। প্লেগ্রাউন্ড ভেজা কিন্তু গ্যালারি ভেজা নাই, তাহলে অবশ্যই বৃষ্টি হয় না। হ্যাঁ, এটা আমরা বলতে পারি, কারণ বৃষ্টি যদি না হয়, বৃষ্টি যদি হইতো তাহলে দুটাই ভিজে যাওয়ার কথা। যেহেতু একটা ভেজা আছে একটা ভেজা নাই, তার মানে অবশ্যই আমরা এটা বলতে পারি অবশ্যই বৃষ্টি হয় নাই। 2 নম্বর স্টেটমেন্টটা কিন্তু ঠিক আছে। 3-এ বলছি ইফ ইট ইজ নট রেনিং, যদি এখন বৃষ্টি না হয়, দ্য প্লেগ্রাউন্ড এন্ড দ্য গ্যালারিজ আর নট ওয়েট। বৃষ্টি হয় না তাহলে প্লেগ্রাউন্ড বা গ্যালারি ভেজা ভেজা নাই, কেন? অন্য কেউ যেহেতু হচ্ছে পানি ঢেলে দিতে পারে। কারণ জিনিসটা কি, যে ম্যালেরিয়া হলে জ্বর হবে, বৃষ্টি হলে ভেজা থাকবে। জ্বর হলেই যে ম্যালেরিয়া হবে এটা তো বলা যাবে না, যেরকম আবার আপনার ম্যালেরিয়া হয় নাই তার মানে কি যে কখনোই জ্বর হবে না, এটাও তো বলা যাবে না, যাবে? তাহলে বৃষ্টি না হলে যে কখনোই ভেজা ভেজা থাকবে না, এটা কি বলা যাবে? না হুম। স্যার। তার মানে আচ্ছা। এখান থেকে আমরা কি বলতে পারি? শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্টটা ঠিক আছে অ্যান্সার। তাহলে আমরা এখানে কি করবো? বি নাম্বারটা। জি এখানে স্যার। এখানে এখানে কিন্তু অনেক কনসেপচুয়াল কিছু ব্যাপার থেকে যাচ্ছে, আমরা দরকার একটু লিখে ফেলি। 1 নম্বরের ক্ষেত্রে একটু লেখেন, একটু ব্যাখ্যাটা লিখে রাখেন, তাহলে রিলেট করতে বাসায় পড়তে সুবিধা হবে। 1 নম্বরে কি বলছে? দ্য প্লেগ্রাউন্ড এন্ড দ্য গ্যালারিজ আর ওয়েট ইট ইজ রেনিং। দেখেন, আমাদের মূল স্টেটমেন্টে কি ছিল আগে এটা লেখেন, যে বৃষ্টি হলে প্লেগ্রাউন্ড এবং গ্যালারি দুইটাই ভেজা থাকবে। লেখেন যে বৃষ্টি হলে প্লেগ্রাউন্ড এবং গ্যালারি দুইটাই ভেজা থাকবে। বৃষ্টি হলে প্লেগ্রাউন্ড এবং গ্যালারি দুইটাই ভেজা থাকবে। লিসেন ভাই, তাহলে এটা মাস্ট বি ট্রুটা কি হবে? তাহলে এটা মাস্ট বি ট্রুটা কি হবে? প্লেগ্রাউন্ড বা গ্যালারি দুইটাই যদি ভেজা না থাকে, অথবা একটা ভেজা আছে আর একটা ভেজা নাই, প্লেগ্রাউন্ড বা প্লেগ্রাউন্ড এবং গ্যালারি দুইটাই যদি ভেজা না থাকে, অথবা একটা ভেজা আছে আর একটা ভেজা নাই, সেই ক্ষেত্রে অবশ্যই বৃষ্টি হয় নাই। সেই ক্ষেত্রে অবশ্যই বৃষ্টি হয় নাই, কেননা বৃষ্টি হওয়া মাত্রই দুইটাই ভিজে যাওয়ার কথা ছিল। কেননা বৃষ্টি হওয়া মাত্রই দুইটাই ভিজে যাওয়ার কথা ছিল। ঠিক আছে? স্যার একবার বলেন, একটা ভেজা আর একটা ভেজা নাই? দুইটা, কোনোটাই ভেজা নাই, অথবা একটা ভেজা আছে আর একটা ভেজা নাই, তাহলে অবশ্যই বৃষ্টি হয় নাই। প্লেগ্রাউন্ড বা গ্যালারি দুইটাই ভেজা নাই, অথবা যে কোনো একটা ভেজা আছে কিন্তু অপরটি ভেজা নাই, তাহলে অবশ্যই বৃষ্টি হয় নাই। কেননা বৃষ্টি হওয়া মাত্রই দুইটাই ভেজা থাকার কথা ছিল।
জি স্যার। আচ্ছা, তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্নে জানতে হচ্ছে কি নিচের কোন কথাটা অবশ্যই সত্য। এক নম্বরে বলছে ইফ দ্য প্লেগ্রাউন্ড এন্ড দ্য গ্যালারিজ আর ওয়েট ইট ইজ রেইনিং, এক নম্বরের পাশে লিখে রাখেন প্লেগ্রাউন্ড এবং গ্যালারি ভেজা থাকলে যে বৃষ্টি হয়েছে এটা আসলে বলা যাবে না। প্লেগ্রাউন্ড এবং গ্যালারি ভেজা থাকলে যে বৃষ্টি হয়েছে এটা বলা যাবে না। কেননা ম্যালেরিয়া হলে জ্বর হবে, জ্বর হলেই যে ম্যালেরিয়া হবে আসলে এমনটা না। কেননা ম্যালেরিয়া হলে জ্বর হবে, কিন্তু জ্বর হলেই যে ম্যালেরিয়া হবে আসলে এমনটা না। ঠিক আছে না কথাটা ভাই? এদিকে আমরা বলতে পারবো? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ম্যালেরিয়া হলে জ্বর হবে, জ্বর হলেই যে ম্যালেরিয়া হবে এটা বলা যাবে না। অর্থাৎ প্লেগ্রাউন্ড এবং গ্যালারি ভেজা থাকলে যে বৃষ্টি হবে এটা কিন্তু বলা যাবে না। যাবে? না স্যার। বলা যাবে না। 3 নম্বরটা দেখেন, ইফ ইট ইজ নট রেইনিং দ্য প্লেগ্রাউন্ড এন্ড দ্য গ্যালারিজ আর নট ওয়েট। বৃষ্টি না হলে যে প্লেগ্রাউন্ড বা গ্যালারি কখনোই ভেজা থাকবে না আসলে এটা বলা যাবে না। বৃষ্টি না হলে প্লেগ্রাউন্ড বা গ্যালারি যে ভেজা থাকবে না আসলে এটা বলা যাবে না। কেননা ম্যালেরিয়া হলে জ্বর হবে, আপনার ম্যালেরিয়া কখনো না হলে যে কখনোই জ্বর হবে না আসলে এটা বলা যাবে না। আপনার ম্যালেরিয়া কখনোই না হলে যে জ্বর হবে না এটা আসলে বলা যাবে না। আমি কি কথা বুঝাতে পারছি ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্টটা সত্য, কারণ অলরেডি কিন্তু আমরা 2 এর ব্যাখ্যাটা ওই প্রশ্নের মধ্যেই দিয়ে ফেলছি। যে দুইটার মধ্যে যদি দুইটাই ভেজা ভেজা না থাকে অথবা একটা ভেজা আছে আর একটা ভেজা নাই তাহলে অবশ্যই বৃষ্টি হয় নাই। তাহলে 2 নম্বর স্টেটমেন্টটা শুধুমাত্র ঠিক আছে। অ্যান্সার তাহলে আমরা এখানে কি করব? বি নাম্বারটা, রাইট? জি স্যার। এটা একটু বাসাতে দেখবেন, কারণ এগুলো জিনিস কিন্তু পরীক্ষার হলে কনফিউশন তৈরি করবে। আচ্ছা, মোটামুটি আমরা একটু অনেক কঠিন টপিক দেখলাম, এবার একটু সহজ টপিক দেখি। অনেক কঠিন প্রশ্ন দেখে ফেলছি, একটু সহজ দেখি। সেটা হচ্ছে আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন 19-এ কি বলছে। এ ম্যান ওয়াজ আস্কড, একটা ম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ডু ইউ বিট ইউর ওয়াইফ, তুমি কি তোমার বউরে পেটাও? হি রিপ্লাইড, আই এম হ্যাভিং ফান, আমি আনন্দে পাই। কিসে আনন্দ পাই? বউকে পেটানোর জন্য, না জি। পেটাতে যে সে নিজেও মার খেয়ে আসে সেটার জন্য, না কি? এটা কিন্তু ক্লিয়ারলি ব্যাখ্যা করছে না। তো কি জানতে হচ্ছে, হোয়াট কনক্লুশন ক্যান উই ড্র ফ্রম দ্য অ্যাবভ কনভারসেশন, আমরা এই উপরের কথা থেকে আসলে কোন সিদ্ধান্তে আসলে আসতে পারি? এতে বলছে দ্য ম্যান ইজ এ ডিভোর্সি নাও, ডিভোর্সি হলে সে তার বউরে পিটালো কিভাবে? বিতে বলছে বিটিং এ ম্যানস ওয়াইফ ইজ ফান, এটা আসলে আনন্দদায়ক কিনা এটাও কিন্তু আমরা জানি না। সি। সিতে বলছে দ্য ম্যান ডিড নট অ্যান্সার ক্লিয়ারলি, আসলে মানুষকে যা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর উনি সরাসরি দেন নাই। আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি, আপনি বলছেন আমার ভাই পাশের বাসায় অমুক লোক থাকে। তাহলে এই কথাটা বললে কি দাঁড়াবে? আপনি আসলে আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তা আপনি ডিরেক্টলি অ্যান্সার করছেন না, রাইট? জি স্যার। ডিতে কি বলছেন, দ্য ম্যান হ্যাজ নেভার বিন ম্যারিড, কখনোই বিয়ে করেন, সে কার বউরে যে পিটায় আসছে। ডিতে কি বলছে, ইট ইজ এম্বারাসিং টু আস্ক অ্যাবাউট এ ম্যানস ওয়াইফ, আরো বউ সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে লজ্জাজনক না? আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার অ্যান্সারটা আপনি দিবেন। তাহলে অ্যান্সার এখানে আমরা কি করব? সি। আসলে তাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর উনি সরাসরি দেন নাই। সেম প্রশ্ন ছিল, দেখেন 20 নাম্বারটা একই জিনিস। বিশ নাম্বারটা, the man asked his patient, do you have high blood sugar, আপনি কি হাই ব্লাড সুগার আছে? The patient replied, I never went to a hospital, আমি কখনো হাসপাতালেই যাই নাই।
কনক্লুশন ফ্রম দিস কনভারসেশন ইজ, এইখান থেকে আমরা কোন সিদ্ধান্ত আসতে পারি? আপনাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনার হাই ব্লাড সুগার আছে কিনা, আপনি বলবেন হ্যাঁ আছে, অথবা নাই, অথবা আপনি জানেন। আমি কি বলবো? জানি না। কিন্তু আপনি বলছেন আমি কখনো হাসপাতালেই যাই নাই, কেন জানবেন? আপনার হাই ব্লাড সুগার আছে কি নাই এটার জন্য জান নাই, বা নাই বলে জান নাই, না জানার জন্য জান নাই, কোনটা? এটা কি ক্লিয়ারলি বলছে? না ভাইয়া। তাহলে এটার অ্যান্সার কি হবে? The patient did not answer the question directly. আসলে পেশেন্টকে যা জিজ্ঞাসা করা হচ্ছে ওইটার উত্তর উনি কিন্তু সরাসরি দেন নাই, রাইট? এটাই বলা যাবে। জি স্যার। জি স্যার। সেম প্রশ্ন ছিল 21 নাম্বারটা। 21 এ বলছে the poet was once asked to explain particularly an obscure passage in one of his poems. একটা পোয়েটকে একটা অস্পষ্ট একটা প্যাসেজকে ব্যাখ্যা করার জন্য বলা হয়েছিল। He responded, সে উত্তর দিয়েছিল, when I wrote that verse, যখন আমি এই পংক্তিটা লিখছিলাম, only God and I knew the meaning of that passage. শুধুমাত্র গড এবং আমি জানতাম এটা মিনিং কি। না only God knows, এখন আল্লাহই জানে এটা meaning কি। What is point on the poet's response? পোয়েট আসলে কি বোঝাতে চাইছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আর কি, এমন যে লেখা লিখছে যেটা উনি ছাড়া কেউ বুঝতে পারছে না। তাহলে এতে কি বলছে? এখন পোয়েট আসলে কি বোঝাতে চাইছে এটা জানতে চাচ্ছে। এতে বলছে দ্য পোয়েট গড ইজ ওয়াইজার দ্যান ম্যান। গড অবশ্যই যে কোনো প্রাণী থেকে কিন্তু ওয়াইজার, এই কথাটা 100% সত্য, কিন্তু পোয়েটকে এটা বোঝাতে চাইছে ভাই? না স্যার। না ভাইয়া। বিতে বলছে গড নোজ এভরিথিং, গড অবশ্যই সবকিছু জানে, কিন্তু পোয়েট কিন্তু এটা বোঝাতে চায় না। সিতে বলছে পোয়েট নোজ নাথিং, পোয়েট কিছুই জানে না, না জানে সে কবিতা লিখলো কিভাবে। ডিতে বলছে গ্রেট পোয়েম ইজ ইন্সপায়ার্ড বাই গড, একটা স্বপ্নে চলে আসছে গড যে তাকে দিয়ে কবিতা লেখাই দিচ্ছে, নিশ্চয়ই এরকমও না। তাহলে অ্যান্সার আসলে কি হবে? হি হ্যাজ ফরগটেন হোয়াট হি হ্যাড অরিজিনালি মিন বাই দ্য ভার্স। সে আসলে ভুলে গেছে উনি ওই পংক্তিটা কি বোঝানোর চেষ্টা করছিল, রাইট? যে সময় তিনি লিখছিলেন ওই সময় ওটার মিনিংটা উনি জানতেন, এখন উনি জানেন না, তার মানে কি এখন আসলে উনি ভুলে গেছেন। আর উনি এবং গডই জানতো, উনি এখন যেহেতু ভুলে গেছে তার এখন শুধুমাত্র কি গডই জানে, তাই কি না? জি স্যার। এই তিনটার প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পরীক্ষাতে কিন্তু এরকম ছোট ছোট প্রশ্নগুলাই থাকে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিব না, বাদ দিলে কিন্তু ধরা খেয়ে যাবে। এবং সবচেয়ে বড় আজকে চ্যালেঞ্জ ছিল যে ইফ দেন ইস্যুটা একটু রিকল করা, আর যে অল আর অনলির পার্থক্যটা বুঝালাম, এটা চেষ্টা করেন একটু দেখে ফেলার জন্য। পরীক্ষাতে আমি আপনাদের যা পড়াই দিচ্ছি ইনশাল্লাহ এর ভিতর থেকে পেয়ে যাবেন, একেবারে হুবহু অমন পাওয়া যাবে। 14তে কি বলছে দেখেন, কি দেখি একটু, যে রেইনবো ইজ বিউটিফুল, রংধনু দেখতে সুন্দর, ইভেন ইফ নো ওয়ান ইজ দেয়ার টু অ্যাপ্রিসিয়েট ইট। হতে পারে এদের মধ্যে কেউ কেউ এটা নাও মানতে পারে, অর্থাৎ কেউ মানুক আর না মানুক, রংধনু দেখতে সুন্দর। দিস স্টেটমেন্ট উড বি এ লজিক্যাল কন্ট্রাডিকশন টু হুইচ অফ দ্য ফলোইং ক্লেমস। এই কথাটা নিচের কোন দাবির বিরুদ্ধে চলে যাবে? এই কথাটা নিচের কোন দাবির বিরুদ্ধে চলে যাবে? একটু খেয়াল করেন তো কোনটাতে চলে যাচ্ছে। আমি আপনার সামনে এসে জোর গলায় বলছি, আপনি মানেন আর না মানেন রংধনু দেখতে সুন্দর, আমার এই কথাটার বিরুদ্ধে কথা বলতে হবে। এতে বলছে পিপল উইল সি অনলি হোয়াট দে ওয়ান্ট টু সি, মানুষ তাই দেখে তারা যা দেখতে চায়। এটা দ্বারা কি আমার বিরুদ্ধে চলে যেতে পারবেন? না। বিতে বলছে দেয়ার ইজ নো অ্যাকাউন্টিং ফর টেস্ট, এই যে আমাদের অনেক ভালো লাগছে অনেক খারাপ লাগছে এটা মেজার করার প্রপার কোনো মেথড নাই। কথাটা 100% ঠিক আছে, কিন্তু এটা দ্বারা কিন্তু কন্ট্রাডিক্ট হয় না, এটা দ্বারাও কিন্তু কন্ট্রাডিক্ট হয় না। সি তে বলছে বিউটি ইজ অনলি স্কিন ডিপ, এটাও ঠিক নাই। ডি নাম্বারটা আমরা বলতে পারি যে বিউটি এক্সিস্ট অনলি ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, সৌন্দর্যটা মানুষের চোখে দেখার উপর নির্ভর করে। তার মানে কি যে জিনিসটা আপনার চোখে সুন্দর লাগছে সেই জিনিসটা কিন্তু আমার চোখে সুন্দর নাও লাগতে পারে, রাইট?
কারণ আমি আপনার সামনে এসে জোর গলায় বলছি যে যে জিনিসটা আপনার চোখে সুন্দর লাগছে সেই জিনিসটা কিন্তু আমার চোখে সুন্দর নাও লাগতে পারে। তাহলে এটা দ্বারা কি কন্ট্রাডিক্ট হয় না ভাইয়া? এটা দ্বারা কিন্তু কন্ট্রাডিক্ট হচ্ছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভালো জিনিস কেন আমার খারাপ লাগবে, লাগতেই পারে, এটা বলা যাবে না। কারণ যে জিনিসটা আপনার কাছে ভালো সেই জিনিসটা কিন্তু আমার চোখে ভালো নাও লাগতে পারে। এটা একটা উদাহরণ দিই, দেখেন। আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, এটা কিছুটা ওরকমই। যে ধরেন অ্যাচিভমেন্ট চিন্তা করলো, প্রত্যেকটা ছেলে স্টুডেন্টকে একটা গোলাপি কালারের ব্যাগ গিফট করবে এবং এটা কাউকে বিক্রিও করা যাবে না, অন্য কাউকে দিয়েও দেওয়া যাবে না, তাকে ইউজ করতে হবে। তাহলে এখন কয়জন ছেলে ওই গোলাপি কালারের ব্যাগটা নেবে? নিবে কিছু স্টুডেন্ট, কিন্তু তারপরেও নিবে কিছু ছেলে, কিন্তু তাও নিবে। কিন্তু নর্মালি কিন্তু নিলেও কিন্তু আপনি লজ্জা ইউজ করতে পারবেন না। পারবেন ওই কালারটা ইউজ করতে? পারবেন? না। তাহলে এখন কালারটা কি খারাপ? না। কালারটা কি খারাপ? বা না। ধরুন এরকম বলা হইলো যে প্রত্যেকটা ছেলে স্টুডেন্টকে মোবাইলের ব্যাকপার্ট গোলাপি কালার একটা ব্যাকপার্ট গিফট করা হবে। হ্যাঁ, আমরা সবাই দেখছি যে নেবে? কিছু কিছু সবাই কিন্তু নিল, অনেক আছে কিন্তু এটা কিন্তু নিতে চাইবে না। তার মানে কিন্তু এরকম না যে কালারটা খারাপ। কালারটা খারাপ এটা কিন্তু বলা যাবে না। যাবে? না স্যার। কালারটা খারাপ কিনা এটা কিন্তু বলা যাবে না, বরং তারা ইউজ করতে যাচ্ছে না। কেন ইউজ করতে যাচ্ছে না? কারণ তারা ওই সেই কালারটা তাদের কাছে ভালো লাগছে না। তাদের কাছে ভালো লাগছে না, ইট ডাজন্ট মিন কালারটা খারাপ। তার মানে কি, যে জিনিসটা আপনার চোখে ভালো লাগছে সেই জিনিসটা কিন্তু আমার চোখে ভালো নাও লাগতে পারে। আমি কি কথা বোঝাতে পারছি? জি তাহলে স্যার। আমি যে আপনার সামনে এসে জোর গলায় বলছি যে আপনি মানেন বা না মানেন, রংধনু দেখতে সুন্দর, আপনি বললেন ভাই যে জিনিসটা আপনার চোখে ভালো লাগছে সেটা কিন্তু আমার চোখে ভালো নাও লাগতে পারে, তাহলে এটা দ্বারা কিন্তু আপনি আমার বিরোধিতা করলেন, রাইট? জি। তাহলে অ্যান্সার অবশ্যই কোনটা হবে? ডি নাম্বারটা। জি। ইতে বলছে রেইনবো ইজ নট রিয়েল থিং, এটা আসল না। আসল না নকল, এটা দ্বারা কিন্তু আসলে আমরা কাজ করছি না। আমরা বলছি আপনি মানেন বা না মানেন, রংধনু দেখতে সুন্দর, এই কথাটা বিরোধিতা করতে হবে। এটার অস্তিত্ব না, এটা হবেই না, এরভাবে বলা যাবে না। এটা আপনাকে আসলে বলতে হবে কি, আমি আপনার সামনে এসে জোর গলায় বলছি ভাই আপনি মানেন বা না মানেন, রংধনু দেখতে সুন্দর। আপনি বলছেন ভাইয়া যে জিনিসটা আপনার চোখে ভালো লাগছে সেটা তো আমার চোখে ভালো নাও লাগতে পারে। তাহলে আপনি কিন্তু আমার কথার জাস্ট বিরোধিতা করলেন। আপনি কিন্তু জোর করেন না, আপনি কিন্তু বিরোধিতা করছেন। কিন্তু ই দ্বারা কিন্তু আপনি জোর করছেন। দূর, এগুলা বলে রংধনু বলে কিছু নাই। তাহলে কি হলো? আপনি মানলেনই না, এরকম মানা না। আপনাকে এটাকে যুক্তি দিয়ে বলতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি ভাই এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে 24 নাম্বারটা একটু দেখেন তো। 25 নাম্বারটা। In a magic show, একটা ম্যাজিক শোতে everyone who is not over 6 feet tall is seated in the first row. কেউ যদি 5 ফিটের উপর 6 ফিটের উপরে না হয় তাকে আমরা কোন রোতে বসাচ্ছি? ফার্স্ট রোতে। প্রথমটা। তারপরে কি বলছে? the assistant ushered Uzma to be seated in the second row. অ্যাসিস্ট্যান্ট উজমাকে সেকেন্ড রোতে বসাই দিল। দ্য সেন্টেন্সেস ক্যান লজিক্যালি ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোইং ইনফারেন্সেস, মানে উপরের কথার সাপেক্ষে আমরা কোন কথাটা বলতে পারবো। একটা ম্যাজিক শোতে যাদের উচ্চতা 6 ফিটের উপরে নয় তাদেরকে আমরা ফার্স্ট রোতে বসাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট উজমাকে সেকেন্ড রোতে বসাই দিচ্ছে। তার মানে উজমার হাইট অবশ্যই 6 ফিটের উপরে ছিল, কারণ 6 ফিটের নিচে থাকলে কিন্তু তাকে আমরা ফার্স্ট রোতে বসাই দিতাম, রাইট? জি। জি স্যার। আচ্ছা, প্রশ্নে জানতে চাচ্ছে উপরের কথার সাপেক্ষে নিচের কোন কথাটাকে ইনফার করতে পারি। ইনফারেন্স মানে হচ্ছে সিদ্ধান্ত উপনীত হওয়া, মানে উপরের কথার সাপেক্ষে আমরা নিচের কোন সিদ্ধান্তে আসতে পারবো। অপশন এতে বলছি কি, টলার পিপল হ্যাভ দ্য চান্স টু নো দ্য ট্রিক্স অফ ম্যাজিক, লম্বা মানুষদের ম্যাজিকের ট্রিক জানার সম্ভাবনা বেশি থাকে, এটা বলা যাবে না। না। বিতে বলছে উজমাস হাইট ইজ ওভার 6 ফিট, অবশ্যই এটা আমরা বলতে পারি। অ্যান্সার বি ঠিক আছে, উজমান হাইট 6 ফিটের উপরে বলেই কিন্তু তাকে আমরা ফার্স্ট হতে বসাই নাই। সিতে বলছে উজমান আগামী মাসে 6 ফিট হবে, এটা বলা যাবে না আগামী মাসে কি হবে। ডিতে বলছে শর্টার পিপলরা বেশি ম্যাজিক এনজয় করে, এটাও বলা যাবে না। শর্ট হলেই যে আপনি বেশি ম্যাজিক এনজয় করবেন এটা কিন্তু 100% বলা যাবে না। তার মানে অ্যান্সার অবশ্যই কোনটা হবে আমাদের? বি। ডি নাম্বারটা। বি নাম্বারটা, যে উজমার হাইট অবশ্যই 6 ফিটের উপরে, তার জন্য কিন্তু তাকে আমরা সেকেন্ড রোতে বসাচ্ছিলাম, রাইট? জি। তিনটা কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এই যে আজকে আমরা যে কয়েকটা প্রশ্ন দেখলাম, ইন্ট্রোডাকশনটা আমি করাই দিছি। এই প্রশ্নের আলোকে একটু কাজ করবেন। আমি কয়েকটা নাম্বার বলে দিচ্ছি। ক্রিটিক্যাল রিজনিং কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির সবচেয়ে কঠিন পার্ট।
পেজ নাম্বার 13 থেকে, হ্যাঁ আমি কয়েকটা নাম্বার বলে দিচ্ছি, লিখে রাখেন। 1 2 3, 1 2 3 4। এই নাম্বারগুলো দেখবেন, আমি যে নাম্বারগুলো বলছি, 1 2 3 4 7 8 7 8 9 10 11 12 15। এই কয়েকটা প্রশ্ন একটু দেখবেন, ঠিক আছে? জি স্যার। আশা করা যায় আমাদের আরেকদিন কষ্ট করতে পারলে আপনাদের এটা কয় নাম্বার? এর ভয়টা কোন শীট ভাইয়া? 5 6 আশা করা যায় আপনাদের ক্রিটিক্যাল রিজনিং এর ভয়টা কেটে যাবে, ঠিক আছে? আপনাদেরকে যেটা পড়তে বললাম জাস্ট সেটা পড়ে ফেলতে পারলে আশা করা যায় ভয়টা কেটে যাবে। কথাই বুঝাতে পারছি? জি স্যার। স্যার 5 ব্যাংক 7 ব্যাংকের ম্যাথ নিয়ে একটু যদি বলতেন। 5 ব্যাংক এবং 7 ব্যাংকের ম্যাথ। আচ্ছা, 5 ব্যাংক বলতে হচ্ছে আপনার ওই ক্যাশের পরীক্ষার কথা বলছেন। জি স্যার। আর আচ্ছা, 5 ব্যাংকের ক্যাশের পরীক্ষা নিবে আসানুল্লাহ বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে যান। বিশেষ করে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, ট্রেন বোট, এগুলো গুরুত্বপূর্ণ 5 ব্যাংকের জন্য, ঠিক আছে? জি স্যার। আর সিনিয়র অফিসারের পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নিবে। ইভেন 12 তারিখে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসারের পরীক্ষা আছে সেটাও কিন্তু আর্টস ফ্যাকাল্টি নিবে, আর্টস ফ্যাকাল্টি। ঠিক আছে? এই দুইটা ফ্যাকাল্টি পরীক্ষা কিন্তু আর্টস ফ্যাকাল্টি নিবে। এই ক্ষেত্রে হ্যাঁ, কোনটা কোনটা বললেন? আর্টস ফ্যাকাল্টি ম্যাথের চ্যাপ্টার গুলো একটু ধীরে বলেন। সিনিয়র অফিসার এবং হচ্ছে 12 তারিখের যে পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে। আর্টস ফ্যাকাল্টির জন্য কোনো সিলেবাস নাই, বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে 12 তারিখ বলতে পিকেবি অফিসার? পিকেবি অফিসার যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? হুম, আমাদের শুক্রবার শনিবার তো এক্সাম থাকে, তো বিকালবেলা ক্লাস হলে আমরা করতে পারি না, রাতে ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ এই শুক্রবার শনিবার রাতেই দিব। গতদিন তো আমি ক্লাস ক্যান্সেলও করে দিয়েছিলাম। কোনো মেসেজ তো পাইনি ভাই। বন্ধ করে দিয়েছিলাম আপনারা, এমনি মেসেজ দেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমরা তো লিংক ওপেন করছিলাম, আপনারা কেউ জয়েন করেন নাই, আমরা ক্লাসও কন্টিনিউ করিনি। একজন মনে হয় জয়েন করছিল, আমরা ক্লাস কন্টিনিউ করি নাই। আচ্ছা ভাইয়া, যে লাস্ট যে কয়েকটা ক্লাস ছিল ওগুলোর মানে ভিডিও গ্রুপে আপলোড দেওয়া হয়নি। লাস্ট 5 তারিখের ভিডিও আছে গ্রুপে, এরপর আর কোনো ভিডিও নেই। 5 তারিখের পরে অক্টোবর 1 তারিখ। 1 তারিখেরটা তো আমি আজকে একবারে লিংক দিয়ে দিয়েছি ইয়াকে, রিপন ভাইকে। আপনারা যেটা 1 তারিখের ভিডিও নিয়ে বারবার বলছিলেন, ওইটা যে ভিডিওটা যাবে ওই ভিডিও লিংক সহ রিপন ভাইকে দিয়ে দিয়েছি, ওটা দিয়ে দিবে। ওটা দেখেন। আর হচ্ছে আগামী তো 29 তারিখে তো আপনাদের পরীক্ষা আছে না? 29 তারিখে ক্লাস ওই যে রাতের দিকে দিয়ে দিব, তাহলে পরীক্ষাটা একটু দিয়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে শেষ করে দিলাম। হ্যাঁ, ওই যে তাহলে একেবারে ভিডিওগুলো ক্লাস, একটু দিয়ে দিতে বলিয়েন। সে সর্বশেষ যে আপনার 2-3টা ক্লাস ছিল। ঠিক আছে। হ্যাঁ, আমি তো বলে দিই, আপনারা যখন যখন আমাকে বলেন তখন তখনই বলে দিই, কিন্তু ভাই লাস্ট 2টা ক্লাসে কি কি টপিক পড়াইছিলেন? লাস্ট 2টা ক্লাস না, আপনাদের ব্যাচ কত নাম্বার? 14-15 রেডি। 14-15 না, 14-15 তে শুক্রবার শনিবারে মনে হয় কোনো ক্লাস হয় নাই, শুক্রবারে কোনো ক্লাস হয় নাই, শুক্রবারে কোনো ক্লাস নেই নাই। শনিবারও হয়নি, কিন্তু আপনি ডেট দিছিলেন, পরে অবশ্য চেক করা হয় নাই। শনিবারে অবশ্য রিটেন ম্যাথ করাইছি আপনাদের, কিন্তু শুক্রবারে ক্লাস হয় নাই। আচ্ছা ভাইয়া, ওই ভিডিওগুলো একটু আপলোড করতে রিটেন বলেন। ম্যাথটা জাস্ট আমরা ইন্ট্রোডাকশন করাইছি আর কি। আচ্ছা আচ্ছা, একটু ভিডিওগুলো আপলোড দিলেই হবে, আমরা দেখে নিতে পারবো ঠিক যাই আছে। ক্লাস হয়েছে। আর আচ্ছা ভাইয়া, হচ্ছে আজকের পরে তো একেবারে শুক্রবার, তাহলে শুক্রবার আপনার বিশেষ আছে মানে সকাল থেকে আপনারা বিশেষটা ভালো করে দেন, তাহলে আমরা বিকাল এবং রাতে। আচ্ছা ভাইয়া, বিবিএডি কি 12 তারিখ হবে? হ্যাঁ, 12 তারিখ। ওটা কারা নিবে? ওইটা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ।
বিএস। আচ্ছা ঠিক আছে।